নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস দম্পতির পরবর্তী অধ্যায়গুলি। বন্ধুরা, এই অধ্যায়গুলি অবশ্যই শুনতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, পরবর্তী অধ্যায়গুলি শুরু করা যাক। বাগানের বাড়িটার সামনেই পুকুর, পুকুরের ওপারে কলমের আম গাছ অনেকগুলি। ওদিকের অংশটা তারের জাল দিয়ে ঘেরা, কারণ এখন আমের বৌলের গুটির সময় আসিতেছে, ইজারাদার ঘিরিবার ব্যবস্থা করিয়াছে। কলম বাগান ও পুকুরের মাঝখানে এখনো বেশ ভালো ভালো গোলাপ হয়। এখানে বাঁধানো চবুতারায় একটা দল ভিড় করিয়া বসিয়া গল্পগুজব হল্লা করিতেছে। শচীন বলিল, অঘোরবাবুকে তাহলে ডাকি? আজ দোল পূর্ণিমা, শুভ দিন, একটা ব্যবস্থা করে ফেলুক। যেমন কথা আছে। অঘোরবাবু এসেছেন? এই তো মোটরের শব্দ হলো, এলেন বোধহয়। স্টুডিওর মোটর আনতে গিয়েছিল কি না? বেশ, করে ফেলো সব ব্যবস্থা। প্রায় 50 বছরের এক শৌখিন প্রৌঢ় লোক, রং শ্যামবর্ণ, বেঁটে একহারা চেহারা, মাথার চুলে এই বয়সেও ব্রিলেন্টাইন মাখানো, মুখে সিগারেট, আসিয়া ঘাটের সিঁড়ির মাথায় দাঁড়াইয়া বলিলেন, এই যে সব এখানে? শচীন ও গদাধর দুজনে ব্যস্ত হইয়া বলিলেন, আসুন আসুন অঘোরবাবু, আপনার কথাই হচ্ছিল। রেখার দিকে চাহিয়া অঘোরবাবু বলিলেন, তাই তো, আমাদের একটা কথা ছিল। না হয় চলুন ওদিকে। রেখা অভিমানের সুরে বলিল, বললেই হয় যে উঠে যাও, অমন করে ভনিতা করবার কি অধিকার আপনার আছে মশাই? হাসিয়া অঘোরবাবু বলিলেন, না রেখা বিবি, অধিকার কিছু নেই জানি। এখন লক্ষ্মীটি হয়ে দুপায়ে একটু কষ্ট করে এগিয়ে গিয়ে ওই চাতালে বসে যারা ফুর্তি করছে ওখানে যাও না, আমরা একটু পাতলা হয়ে বসি। রেখা রাগ করিয়া বলিল, অমন রেখা বিবি বলবেন না বলছি, ও কেমন কথা? না, আমি অমন সব ধরনের কথা ভালোবাসি নে। রেখা উঠিয়া ফড়ফড় করিয়া চলিয়া গেল। অঘোরবাবু বলিলেন, তারপর? আপনি তো এই আছেন দেখছি, একটা ব্যবস্থা তাহলে হয়ে যাক। আজ শুভ দিন, দোলযাত্রা, পূর্ণিমা তিথি। শচীন বলিল, আর এদিকে পূর্ণিমার চাঁদের ভিড়ও লেগে গিয়েছে ঘোষেদের বাগান বাড়িতে। আমার মত যদি না নাও তবে। অঘোরবাবু ধমক দিয়া বলিলেন, ওহো, তোমার সপ্তাহে ঠাট্টা আর ইয়ার্কি ভালো লাগে না। শোনো না কি কথা হচ্ছে। গদাধর বলিলেন, আপনি হিসেবটা করছেন মোটামুটি? হ্যাঁ, এখন 11,000 আন্দাজ বার করতে হবে আপনাকে। সব হিসেব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আজ চেক বই এনেছেন? 5,000 আজই দরকার। বাগানটার লিজ রেজিস্ট্রি হবে সোমবারে। সেলামির টাকা আরও 1 বছরের ভাড়া আজ জমা দিতেই হবে। অনেকখানি জমি আছে, স্টুডিওর উপযুক্ত জায়গা বটে। আর একটা কাজ করতে হবে, আজ সব মেয়েদের কিছু কিছু বায়না দিয়ে হাতে রাখা চাই। এই ধরুন রেখা আছে, খুব ভালো নাচ অর্গানাইজ করে, ওকে রাখতে হবে। তারপর ধরুন সুষমাও বেঙ্গল ন্যাশনাল ফিল্ম স্টুডিওতে এখনও কাজ করে, ওকে আগে আটকাতে হবে। একবার ওদের সব ডাকিয়ে এনে যার যার নাচ গান দেখে শুনে নেবেন নাকি? শচীন বলিল, না না, সেটা ভালো হয় না। ওরা সবাই নামজাদা আর্টিস্ট, বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করেছে, কেউ বা করছে, ওদের নাম কে না জানে। এই ধরুন সুষমা। অঘোরবাবু আঙুলের টাকা বাজাইবার ভঙ্গি করিয়া বলিলেন, আরে রেখে দাও, আর্টিস্ট সবাই আর্টিস্ট। আমি কি কম আর্টিস্ট? টাকা খরচ করতে হবে যেখানে, সব বাজিয়ে নেব, এই রকম করে বাজিয়ে দেখব। আমি বুঝি কাজ। এই অঘোরনাথ হালদার 7টা ফিল্ম কোম্পানি এই হাতে গড়েছে, আবার এই হাতেই ভেঙেছে। ও কাজ আর আমায় তুমি শিখিও না। গদাধর বলিলেন, যাক, ওসব বাজে কথায় কান দেবেন না, আপনি যা ভালো বুঝবেন করুন। কত টাকা চাই এখন বলুন, তাহলে ওদের সব ডাকি। পৃথক পৃথক কন্ট্রাক্ট হোক, সোমবার সব রেজিস্ট্রি হবে। লিজের সেলামি 2,000 আর ভাড়া 500। এ টাকাটি আলাদা করে রেখে বাকি ওদের দিয়ে দেব। ওদের টাকা এক্ষণ দিতে হবে কেন? কন্ট্রাক্ট রেজিস্ট্রি হবার সময় টাকা দিলেই চলবে। না না, এ তো বায়না। অঘোর হালদার অত কাঁচা কাঁচ করে না স্যার। বেশ। রেখার ডাক পড়িল পুকুর ঘাটে। অঘোরবাবু বলিলেন, রেখা বিবি, লেখাপড়া জানো তো? ফর্ম সই করতে হবে এক্ষুনি। আবার রেখা বিবি? বেশ,
কি বলে ডাকতে হবে শিখিয়ে দাও না হয়। কেন? রেখা দেবী পোস্টারে লেখা থাকে, দেখেননি কখনো? রেখা বিবি বললে আমি জবাব দিই নে। বলিয়া রেখার নাক উঁচু করিয়া গর্বিতভাবে মুখ ঘুরাইয়া লইয়া চমৎকারভাবে সব প্রমাণ করিল যে সে একজন সুনিপুণ অভিনেত্রী, যদিও ভঙ্গিটা বিলিতি ছবির অভিনেত্রীদের হুবহু নকল। অঘোরবাবু বলিলেন, এখানে সই করো, বেশ স্পষ্ট করে লেখো। রেখা নিজের ব্লাউজের বুকের দিকটা হইতে ছোট একটা ফাউন্টেন পেন বাহির করিতেই অঘোরবাবু বলিয়া উঠিলেন, আরে করো কি? তোমার আবার ফাউন্টেন পেন বেরুলো কোথা থেকে? হ্যাঁ, তুমি দেখছি কলেজের মেয়ে কি স্কুলের মাস্টারনি বনে গেলে? বলি, কালি কলমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? জিজ্ঞেস করি, টাকাটা লেখো। টাকা? কত টাকা? যথেষ্ট অপমান তো করলেন। মাছের মায়ের পুত্র শোক, অপমান কিসের মধ্যে দেখলে? 70 টাকার মধ্যে বায়না আজ 5 টাকা। রেখা রাগ করিয়া কলম বন্ধ করিয়া বলিল, 5 টাকা? দিতে হবে না। 5 টাকা অ্যাডভান্স নিয়ে যারা কাজ করে তারা এক্সট্রা ভিড়ের সিনে প্লে করে, আর্টিস্ট নয়। আমাদের অপমান করবেন না। কত চাও রেখা দেবী শুনি? অর্ধেক, 35 টাকা, 35 রুপি। থাক থাক, আর ইংরেজি বলতে হবে না, দিচ্ছি আমি, তাই দিচ্ছি। আমাদের একটু নাচ দেখাবে তো? লেখো টাকাটা। ওরে হবে এখন? এখনই হবে। ক্যাপিটালিস্ট দেখতে চাচ্ছেন, ওর ইচ্ছে এখানে সকলের বড়। রেখা দ্বিরুক্তি না করিয়াই পেশাদার নর্তকীর সহজ ও বহুবার অভ্যস্ত ভঙ্গিতে পুকুরঘাটের চওড়া চাতালের উপর আধুনিক প্রাচ্য নৃত্য শুরু করিল। রেখা কৃষ্ণাঙ্গী মেয়ে, নাচের উপযুক্ত দেহের গড়ন বটে। জ্যোৎস্না রাতে নৃত্যরতা তরুণীর বিভিন্ন লাস্যভঙ্গি দেখিয়া গদাধর ভাবিলেন, টাকা সার্থক হয় এই ব্যবসায়, খরচ করেও সুখ, লাভ যদি পাই তাতেও সুখ। যে বয়সের যা, আমার বয়স তো চলে যায়নি, এ সবেই। অল্প একটু বিশ্রাম করিয়া রেখা বলিল, কথাকলি দেখবেন? সেবার এম্পায়ারে এসেছিলেন সত্যভামা দেবী, মাদ্রাজি মেয়ে, অমন কথাকলি আর কখনো কি পোজ এক একখানা? আমরা স্টুডিও শুদ্ধ নাচিয়ের দল এম্পায়ারে দেখতে গিয়েছিলুম কোম্পানির খরচে, দেখবেন? তুমি একবার দেখেই অমনি শিখে নিলে। কেন নেব না? আমরা আর্টিস্ট লোক। আচ্ছা থাক, এখন কথাকলি। সুষমা দেবী কই? তাকে ডেকে ফর্মটা সই করে নেওয়া দরকার। ডাক দিতে সুষমা আসিল। দেখিতে ভালো নয়, দোহারা চেহারা, গলার স্বর বেশ মিষ্ট। বেশি কথা বলে না, তবে সে আসিয়া সমস্ত জিনিসটা একটা তামাশার ভাবে গ্রহণ করিল। অঘোরবাবু বলিলেন, টাকাটা লিখুন আগে, 40 টাকা। সুষমা কোনো কথা না বলিয়া নাম সই করিয়া চেক লইয়া চলিয়া যাইতে উদ্যত হইলে অঘোরবাবু বলিলেন, গান গাইতে হবে একটা। সুষমা হাসিয়া বলিল, সে কি, এখন কখনো গান হতে পারে? ক্যাপিটালিস্ট বলছেন, ওর কথা রাখতে হবে, গান করুন একটা। গদাধর মোলায়েমভাবে বলিলেন, না না থাক, উনি নামকরা গায়িকা, সবাই জানে, ওকে আর গান গাইতে হবে না। ও নিয়ম সকলের জন্যে নয়। রেখা কাছেই ছিল, সে ঘাড় মাকাইয়া বলিল, নিয়মটা তবে কি আমার মতো বাজে লোকেদের জন্যে তৈরি? এ তো রীতিমতো অপমানের কথা। না, এ কখনো। ইহাদের কি করিয়া চালাইতে হয় অঘোরবাবু জানেন। তিনি রেখার কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়া তাহার মুখের কাছে হাত ঘুরাইয়া বলিলেন, রেখা বি মানে দেবী, চট কেন? গান আমরা সর্বদা গ্রামোফোনে শুনছি, রেডিওতে শুনছি। কলকাতায় তো গান শুনবার অভাব নেই, কিন্তু নাচ আমরা সর্বদা দেখি নে। তোমার মতো আর্টিস্টের নাচ দেখার একটা লোভও তো আছে, বুঝলে না? গদাধরের বেশ লাগিতেছিল। বাড়িতে থাকিলে এতক্ষণ তিনি ঘুমাইয়া পড়িয়াছেন, নয়তো বসিয়া গদির হিসাবপত্র দেখিতেছেন। তবু 5 জনের মুখ দেখিয়া আনন্দে আছেন। বিশেষ করিয়া এমন সঙ্গ, এমন একটা রাত। একবার তাহার মনে হইল, অনঙ্গ আজ একটু সকাল সকাল ফিরতে বলিয়াছিল, বাড়িতে যেন কি পূজা হইবে। তা তিনি গিয়া কি করিবেন? ভর্মশাই আছে, নিতাই আছে, 2 জন চাকর বাকর আছে, তাহারাই সব দেখাশোনা করিতে পারিবে।
এখন তাহার অত গরজ নাই। একে একে অনেকগুলি মেয়ের কন্ট্রাক্ট ফর্ম সই করা হইয়া গেল। তাহারা পুকুরের সামনের পারে, যেখানে সাবেককালের গোলাপবাগ, সেদিক হইতে আসিয়া সই করিয়া আবার গোলাপবাগে ফিরিয়া যায়, যেন একগাছি ফুলের মালা ঢল হইয়া গিয়াছে। এক একটি করিয়া ফুল সরিয়া সরিয়া সুতার এদিক হইতে ওদিকে নাচের ভঙ্গিতে চলিতেছে। গদাধর কি একটা ইঙ্গিত করিলেন একজন চাকরকে। অঘোরবাবু বলিলেন, এখন আর না স্যার, যদি আমায় মাপ করেন। কাজের সময় ওটা বেশি না খাওয়াই ভালো। হ্যাঁ, আরেকটা কথা স্যার, যদি বেয়াদপি হয় মাপ করবেন। আপনি ক্যাপিটালিস্ট, মালিক, একটু রাশভারী হয়ে চলবেন ওদের সামনে। ওরা কি জানেন? নাই, যদি দিয়েছেন তবে একেবারে মাথায় উঠেছে। ধমকে রাখুন, ঠিক থাকবে। নাই, ওদের কখনো দিতে নেই। ওই রেখা আপনার সামনে অত সব কথা বলতে সাহস করবে কেন? আমি এর আগে ছিলাম বেঙ্গল ন্যাশনাল ফিল্মে, ক্যাপিটালিস্ট ছিল দেবীচাঁদ গোঠে, ভাটিয়া মার্চেন্ট, ক্রোড়পতি। গোঠে যখন স্টুডিওতে ঢুকতো, তার গাড়ির আওয়াজ পেলে সব থরহরি লেগে যেত। ওই শোভা মিত্তিরের নাম শুনেছেন তো? অমন্দরের বড় আর্টিস্টও গোঠেজির সামনে ভালো করে চোখ তুলে কথা বলতেই সাহস করতো না। শোভারানী মিত্তিরের কাছে রেখা টেখা এরা সব কি? শোভা এখন এদের এই কোম্পানিতে কাজ করে শুনছি। গদাধর চুপ করিয়া শুনিলেন। চাকর আসিয়া এই সময় জানাইল, খাবার জায়গা হইয়াছে। অঘোরবাবু বলিলেন, সব ডেকে নিয়ে যা, আমি আনিনি, এখন না, পরে হবে। চাকর বলিল, জি আচ্ছা। অঘোরবাবু বলিলেন, এখন খেতে বসলে ওদের সকলের সঙ্গে একসাথে বসতে হবে। সেটা ঠিক হবে না মশাই, নিজের চাল বজায় রেখে, নিজেকে তফাৎ রেখে চলতে হবে, তবে ওরা মানবে, ভয় করবে। গোলাপবাগের মধ্যে যে দলটি ছিল, তাহারা হল্লা করিতে করিতে খাইতে গেল। রাত 1:30 কম নয়, একটু ঠান্ডা পড়িয়াছে। চাঁদের আলোয় বাগানের পুরানো চাতাল, হাত ভাঙা পরীর মূর্তি, হাতল খসা লোহার বেঞ্চি, শুকনো ফোয়ারা ইত্যাদি এক অদ্ভুত ছন্ন ছাড়া শ্রী ধারণ করিয়াছে। এ এমন একটা জগৎ, যেখানে যে কোনো অসম্ভব ঘটনা যেন এক মুহূর্তে ঘটিতে পারে। এখন হঠাৎ যদি চোগা চাপকান পড়া, সামলা মাথায় আনন্দনারায়ণ ঘোষ মহাশয় একতারা কাগজ হাতে, তাহার ঊনবিংশ শতাব্দীর গাম্ভীর্য মর্যাদা বজায় রাখিয়া ওই হাতল ভাঙা পরীর মূর্তিটার আড়াল হইতে ধীর পদক্ষেপে বাহির হইয়া আসেন, তবে যেন কেহই বিস্মিত হইবে না। গদাধর বলিলেন, আর কত টাকা লাগবে? আরও 2000 তো কালই চাই, মজুত রাখবেন স্যার। তাহলে আপনার হলো 11,000। আমার সঙ্গে দেখা হবে কোথায়? আপনার গদিতে। না, আমার গদিতে এখন যাওয়ার দরকার নেই, এ ব্যাপারটা একটু প্রাইভেট রাখতে চাই। তাহলে ওই 2000-এর চেকটা কাল আমায় ফোন করবেন, বলে দেব কোথায় গিয়ে নিতে হবে। যে আজ্ঞে স্যার, আপনি যেমন আদেশ দেবেন সেইভাবেই কাজ হবে। আমার কাছে কোনো গোলমাল পাবেন না কাজের। আপনি টাকা ফেলবেন, আমি গড়ে তুলব, এই আমার কাজ। এজন্যে আপনি আমায় মাইনে দেবেন, শেয়ার দেবেন, আপনি কাজ দেখে নেবেন। আমায় তো এমনি খাটাচ্ছেন না আপনি। চাকর আসিয়া বলিল, আসেন বাবুজি, আপনাদের চৌকা লাগানো হয়েছে। অঘোরবাবু বলিলেন, কোথায় রে? হলঘরের পাশের কামরাতে। চলুন তবে স্যার, রাত অনেক হলো, খেয়ে আসা যাক। তবে একটা কথা বলি, আপনি এদের অনেককে ভাঙিয়ে নিচ্ছেন। এদের স্টুডিওর লোকেরা যেন না জানতে পারে। আজ তো ওদেরই পার্টি। শচীনবাবুকে বলবেন কথাটা গোপন রাখতে। না, কে জানবে? শচীন খেতে গিয়েছে, এলেই বলে দেব। রাত প্রায় শেষ হইয়া আসিল। গদাধর দেখিলেন এখন আর বাড়ি যাওয়া চলে না। গদিতে গিয়া অবশ্য শুইতে পারিতেন, সেও এখন সম্ভব নয়। ভর্মশায় গদিতে রাত্রে থাকে, সে কি মনে করিবে? সুতরাং বাকি রাতটুকু অঘোরবাবুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দিতে হইবে। অঘোরবাবুও দেখা গেল গল্প পাইলে আর কিছুই চান না, কিংবা হয়তো তাহারও বাড়ি ফিরিবার উপায় নাই এখন। সকাল হইয়া গেল। গদাধর বাগানের পুকুরে স্নান সারিয়া চা পান করিয়া একটু সুস্থ হইলেন। স্টুডিওর অভিনেতা অভিনেত্রীর দল শেষ রাত্রির দিকে সব চলিয়া গিয়াছে।
অঘোরবাবু বলিলেন, তবে আমি যাই স্যার, বাড়ি গিয়ে একটু ঘুমোবো। চলুন, আমিও যাব। শচীনকে দেখছি নে, সে বোধহয় রাত্রে চলে গিয়েছে। গদাধর বাগান বাড়ি হইতে বাহির হইলেন, কিন্তু নিজের বাড়ি বা গদিতে না ফিরিয়া শোভারানীর বাড়ি গিয়া হাজির হইলেন। শোভা সবে স্নান সারিয়া চা পানের উদ্যোগ করিতেছে। গদাধরকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, আপনি কি মনে করে এত সকালে? গদাধর আগের মতো লাজুক ও নিরীহ পল্লীগ্রামের গৃহস্থটি আর এখন নাই। মেয়েদের সঙ্গে কথা বলিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছেন। তিনি প্রথমেই শোভার কথার কোনো উত্তর না দিয়া একখানি চেয়ারে বসিয়া পড়িলেন। একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কোনো দিকে কেহ নাই। তখন সুর নিচু করিয়া তিনি বলিলেন, আমায় দেখে রাগ করছো না খুশি হয়েছ শোভা? মুখ ঘুরাইয়া শোভা বলিল, ওসব ধ্যানের কথা এখন থাক, আমার সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। কোনো কাজ আছে? গদাধর হাসি হাসি মুখে বলিলেন, হ্যাঁ, না, কোনো কাজ নয়, তোমায় দেখতে এলাম। হয়েছে, থাক, রাগ কিসের? রাগের কথা তো বলিনি, সোজা কথাই বলছি। এই সময় ভৃত্য শুধু শোভার জন্য চা ও খাবার আনিয়া টিপয় আগাইয়া শোভার ইজি চেয়ারের পাশে বসাইয়া দিল। শোভা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, বাবুর কই? আপনি তো বললেন না মাইজি। যত সব উল্লুক হয়েছে, বলতে হবে কি, দেখতে পাচ্ছ না? গদাধর ব্যস্ত হইয়া বলিতে গেলেন, আহা, থাক থাক, আমার না হয়, আমি আর এখন চা খাবো না শোভা। শোভা নিষ্পৃহ কণ্ঠে বলিল, তবে থাক, সত্যি খাবেন না? না না, আমি এখন খাবো না, থাক। শোভা আর দ্বিরুক্তি না করিয়া নিজেই চা পান শুরু করিয়া দিল। গদাধর গলা ঝাড়িয়া বলিলেন, কাল সব কন্ট্রাক্ট হয়ে গেল শোভা, আমার অনুরোধে তোমায় আমার কোম্পানিতে আসতে হবে। কাল রেখা আর সুষমা কন্ট্রাক্ট করলে। শোভা চায়ে চুমুক দিতে যাইয়া চায়ের পেয়ালা অর্ধপথে ধরিয়া গদাধরের মুখের দিকে চাহিয়া বলিল, কোথায় হলো? কাল রাত্রে ঘোষেদের বাগান বাড়িতে। অঘোরবাবু ছিল? হ্যাঁ, সেই তো সব জোগাড় করছে। শোভা আর কোনো কথা না বলিয়া নিঃশব্দে চা খাইয়া চলিল, উদাসীন নিষ্পৃহভাবে। কোনো বিষয়ে অযথা কৌতূহল দেখানো যেন তাহার স্বভাব নয়। চা শেষ করিয়া সে পাশের ঘরে কোথায় অল্পক্ষণের জন্য উঠিয়া গেল। যাইবার সময় গদাধরকে কিছু বলিয়াও গেল না। পুনরায় যখন ফিরিল, তখন হাতে দুখানা গ্রামোফোনের রেকর্ড। একখানা গদাধরের হাতে দিতে দিতে বলিল, এই দেখুন, আমার গান বেরিয়েছে, HMV, কাল এনেছি। গদাধর পড়িয়া দেখিয়া বলিলেন, তাই তো, বেশ ভালো গান, শুনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তা মন্দ কি, বাজাও না। শোভা রেকর্ডখানা গদাধরের হাত হইতে লইয়া পাশের ঘরে বড় ক্যাবিনেট গ্রামোফোনে চড়াইয়া দিয়া আসিল। গদাধর গানের বিশেষ কিছু বোঝেন না, ভদ্রতার খাতিরে এক মনে শুনিবার ভান করিয়া বসিয়া রহিলেন। রেকর্ড শেষ হইলে মুখে কৃত্রিম উৎসাহের ভাব আনিয়া বলিলেন, বেশ বেশ, ভারী চমৎকার, ওখানা দাও শুনি। শোভা কিন্তু নিজে একবারও জিজ্ঞাসা করিল না গান কীরকম হইয়াছে। বোধহয় গদাধরের নিন্দা বা সুখ্যাতির উপর সে কোনো আস্থা রাখে না। রেকর্ড বাজানো শেষ হইয়া গেল। শোভা একবার ঘড়ির দিকে চাহিল। গদাধর ইঙ্গিত বুঝিতে পারিলেন, এবার বোধহয় শোভা উঠিবার জন্য ব্যস্ত হইয়াছে। 10টা প্রায় বাজে। অনিচ্ছার সহিত তাহাকে বলিতে হইল, আচ্ছা, আমি তাহলে আসি। আসুন। আমার কথার কোনো উত্তর দিলে না তো? কী কথা, বুঝলাম না। আমার ফিল্ম কোম্পানিতে কন্ট্রাক্ট করার। শোভা গম্ভীর মুখে বলিল, আপনি আমার সঙ্গে পরামর্শ করে কাজ করুন, এ কথা আমি আপনাকে বলছি নে, তবুও কন্ট্রাক্ট করার আগে আমায় বললে পারতেন। আপনার টাকা গেল, তাতে আমার কিছুই নয়। আপনার টাকা আপনি খরচ করবেন, তাতে আমার কি বলার থাকতে পারে। কিন্তু আপনি যে কাজ জানেন না, সে কাজে না নামাই আপনার উচিত ছিল। অবশ্যই আমি এমনি বললাম, আপনাকে বাধাও দিচ্ছি নে বা বারণও করছি নে, আপনার বিবেচনা আপনি করবেন। তোমার কি মনে হয় এ ব্যবসা লাভের হবে না? আমার কিছুই মনে হয় না। আমায় জড়াচ্ছেন কেন এই কথায়? না বললে কি না কথাটা, তাই বলছি। আমার যা মনে হয় তা আপনাকে আমি বললাম। ফিল্ম কোম্পানি খুলে সকলে যে লাভবান হয়, লক্ষপতি হয়, তা নয় বলেই ধারণা। অঘোরবাবু অবশ্যই 2-3টে ফিল্ম কোম্পানিতে ছিলেন,
কাজও বোঝেন, তবে অনেস্ট কি না জানি না। আপনি করেন অন্য ব্যবসা, আর এর মধ্যে আপনি না নামলেই ভালো করতেন। তুমি বড় নিরুৎসাহ করে দাও কেন লোককে? নামছি একটা শুভ কাজে, তুমি আসবে কি না বলো। দোহাই আপনার গদাধর বাবু, আমি কিছু নিরুৎসাহ করিনি, আপনি দমবেন না। তবে আমার কথায় যদি বলেন, আমার আশা হবে না। এই উত্তর শোনবার জন্যে আজ সকালে তোমার এখানে এসেছিলাম আমি। মনে বড় কষ্ট দিলে শোভা, আমার বড় আশা ছিল তোমাকে আমি পাবই। শোভা রাগের সুরে বলিল, আপনি পাটের ব্যবসা করে এসেছেন, অন্য ব্যবসার কথা আপনি কি বোঝেন যে যা তা বলতে আসেন? প্রথম, আমি তো ইচ্ছে করলেই যেতে পারি নে। এদের স্টুডিওতে আমার এখনও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে। তাছাড়া আমি একটা নিশ্চিত জিনিস ছেড়ে অনিশ্চিতের পেছনে ছুটব? হ্যাঁ তো বোকা আমায় ঠাউরেছেন। আমার কোম্পানি অনিশ্চিত? তা না তো কি, আপনিও কাজ বোঝেন না, পরের হাতে খেলতে হবে আপনাকে। এক ব্যবসায় টাকা রোজগার করে অন্য এক ব্যবসাতে ঢালছেন, কারো সঙ্গে পরামর্শ করেননি, ওতে আমার সাহস হয় না, এক কথাই বললাম। আচ্ছা, আমি যদি তোমার সঙ্গে পরামর্শ করতাম, কি পরামর্শ দিতে? সে কথায় দরকার নেই, কারো কথার মধ্যে আমি কখনো থাকি নে গদাধর বাবু, আমায় মাপ করবেন। বিশেষ করে এর মধ্যে রেখা সুষমা রয়েছে, ওরা সকলেই আমার বন্ধু লোক, এক স্টুডিওতে কাজ করেছি অনেক দিন। অঘোরবাবুকে আমি কাকাবাবু বলে ডাকি, উনিও আমার শ্রদ্ধার পাত্র। অতএব আমি এ কথার মধ্যে থাকবো না। তা হচ্ছে না, আমার কথার উত্তর দাও, তুমি কি পরামর্শ দিতে? শোভা ধমকের সুরে বলিল, ফের আবার ওই কথা? ওর উত্তর আমার কাছে নেই। আচ্ছা, আমাকে কেন আপনি এর মধ্যে চড়াতে চান বলতে পারেন? আমি কারো কথায় কখনো থাকি নে, তবুও আমি কখনো আপনাকে এ পরামর্শ দিতাম না। দিতে না? না। ব্যাস, আপনি এখন আসুন, আমি এক্ষুনি উঠব, অনেক কাজ আছে আমার। গদাধর কিঞ্চিত অনিচ্ছা সত্ত্বেও বিদায় লইতে বাধ্য হইলেন। ইহার 2 দিন পরে ভর্মশায় গদিতে বসিয়া কাজ করিতেছেন। গদাধর বলিলেন, 13 তারিখে একটা চেক ডিউ আছে ভর্মশায়, 6,000 টাকা জমা দিতে হবে ব্যাংকে। ভর্মশায় মনিবের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া বলিলেন, 6,000 টাকা এই কদিনের মধ্যে? টাকা তো মোকামে আটকে আছে, এখন এত টাকা এই কদিনের মধ্যে কোথায় পাওয়া যাবে বাবু? তা হবে না, চেষ্টা দেখুন, পথ হাতড়ান। এত টাকার চেক কাকে দিলেন বাবু? অন্য কর্মচারী হইলে মনিবকে এ প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস করিত না হয়তো, কিন্তু ভর্মশায় পুরাতন বিশ্বস্ত কর্মচারী, ঘরের লোকের মতো, তাহার পক্ষে স্বতন্ত্র ব্যবস্থা, স্বতন্ত্র অধিকার। কথাটা এড়াইবার ভঙ্গিতে গদাধর বলিলেন, ও আছে একটা তাহলে কি করবেন বলুন তো? ভর্মশায় চিন্তিত মুখে বলিলেন, দেখি কি করতে পারি, বুঝতে পারছি নে। কিন্তু কয়দিন নানা প্রকার চেষ্টা করিয়াও ব্যর্থ মনোরথ হইয়া ভর্মশায় 12 তারিখে মনিবকে কথাটা জানাইলেন, মোকামে টাকা আবদ্ধ আছে, এ কদিনের মধ্যে কাঁচামাল বেচিয়া টাকা জোগাড় করা সম্ভব নয়। 3টি মিলের পাটের মোটা অর্ডার কন্ট্রাক্ট করা আছে, 3 মোকাম হইতে সেই অর্ডার মাফিক পাট ক্রয় চলিতেছে। সে টাকা অন্য ক্ষেত্রে ঘুরাইয়া আনিতে গেলে মিলে সময় মতো পাট দেওয়া যায় না। গদাধর মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। চেক ব্যাংক হইতে ফিরিয়া গেলে লজ্জার সীমা থাকিবে না। অবশ্য অন্য কোনো গদি হইতে টাকাটা ধার করা চলিত, কিন্তু তাহাতে মান থাকে না। 7-5 ভাবিয়া গদাধর সেদিন রাত 9টার পরে শোভার বাড়ি গেলেন। এদিকে ভর্মশায় চিন্তাকুল মুখে আছেন দেখিয়া খাইবার সময় অনঙ্গ জিজ্ঞাসা করিল, কি হয়েছে ভর্মশায়, মুখ ভার ভার কেন? না কিছু না। বলুন না কি হয়েছে, বাড়ির সব ভালো তো? হ্যাঁ, না সেসব কিছু না, একটা ব্যাপার ঘটেছে, আপনাকে না বলে থাকাও ঠিক না। বাবু কোথায় আগাম চেক দিয়েছেন মোটা টাকার? ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে নয়, তাহলে আমার অজানা থাকতো না। তাহলে উনি কোথায় এ টাকা খরচ করছেন, কথাটা আপনাকে জানানো আমার দরকার। তবে আমি বলেছি এ কথা যেন বলবেন না বাবুকে। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, তাই তো ভর্মশায়, আমি কিছু ভাবগতিক তো বুঝছি নে, মেয়ে মানুষ কি করব বলুন, কিন্তু ওর ভাব যে কত বদলেছে সে আপনাকে কি বলি, বড় ভাবনায় পড়েছি ভর্মশায়।
আপনাকে বলবো একদিন পরে। উনি আজকাল রাতে প্রায় বাড়ি আসেন না। দোল পূর্ণিমের দিন দেখলেনই তো। হ্যাঁ, সে কথা বাবুকে জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম। বললেন ব্যবসার কাজ ছিল। আজকাল আমার ওপর রাগ রাগ ভাব, সবসময় কথা বলতে সাহস পাইনি। উনি কেমন যেন বদলে গিয়েছেন। কখনো তো উনি এরকম ছিলেন না। এখন ভাবছি আমাদের কলকাতায় না এলেই ভালো ছিল। বেশ ছিলাম দেশে। কালীঘাটের মা কালীর কাছে মানত করেছি জোড়া পাঁঠা দিয়ে পুজো দেব। ওর মতিগতি যেন ভালো হয়ে ওঠে। বড় ভাবনায় আছি। আর কার কাছে কি বলবো বলুন? এখানে আমার কে বা আছে এক আপনি ছাড়া? অনঙ্গ আঁচল দিয়া চোখের জল মুছিল। ভর্মশাই চিন্তিত মুখে বলিলেন, তাই তো, আমাকে বললেন মা, ভালোই হলো। এত কথা তো আমি কিছুই জানতাম না। এখন বুঝতে পারছি নে কি করা যায়। আমারও তো যাওয়ার সময় হলো। অনঙ্গ বলিল, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না ভর্মশাই? কলকাতায় আপনার যত অসুবিধাই হোক, ওকে এই অবস্থায় ফেলা আপনি যেতে পারবেন না। আমার আর কেউ নেই ভর্মশাই। ওকে দেখে এখানে ওই শচীন ঠাকুরপো রয়েছে, ও শনি, আর ওই নির্মল, ওদের সঙ্গে মিশে এরকম হয়েছেন। আমাকে এ আথান্তরে ফেলে আপনি চলে যাবেন না। আচ্ছা বউ ঠাকুরুন, এসব কথা আর কারো কাছে আপনি বলবেন না। আমি না হয় এখন দেশে না যাব, আপনি কাঁদবেন না। চোখের জল মুছে ফেলুন। সতী লক্ষ্মী আপনি। হাতে করে বিয়ে দিয়ে ঘরে এনেছি মেয়ের মতো দেখি। আপনাদের ফেলে গেলে ধর্মে সইবে না। দেখি কি হয়, অত ভাববেন না। ভর্মশাই বিদায় লইলেন। গদাধর শোভার বাড়ি গিয়া শুনিলেন সে এইমাত্র স্টুডিও হইতে ফিরিয়া খাইতে বসিয়াছে। সুতরাং তিনি বাহিরের ঘরে বসিয়া রহিলেন। একটু পরে শোভা ঢুকিয়া একটা প্লেটে গোটা কয়েক সাজা পান গদাধরের সামনে টিপয়ে রাখিয়া তাহা হইতে একটা পান তুলিয়া মুখে দিল। কোনো কথা বলিল না। গদাধর বলিলেন, বসো শোভা, তোমার কাছে একটা কাজে এসেছিলাম। শোভা নিজের ইজি চেয়ারে বসিয়া বলিল, কাজ কি তা তো বুঝতে পেরেছি, তার উত্তরও দিয়েছি সেদিন। সে কাজ নয় শোভা, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। একজনকে চেক দিয়েছি 6,000 টাকার। কাল ব্যাংকে চেক দাখিল করে ভাঙাবার তারিখ, অথচ টাকা নেই ব্যাংকে। কালই 6,000 টাকা বেলা 10টার সময় জমা দিতে হবে, অথচ আমার হাতে টাকাই নেই। সব টাকা মোকামে আবদ্ধ। এখন কি করি? কাল মান যায়, তাই তোমার কাছেই এসেছি। শোভা বিস্ময়ের সুরে বলিল, আমি কি করব? টাকাটা 1 মাসের জন্য ধার দাও, আমি হ্যান্ড নোট দিচ্ছি, মোকাম থেকে টাকা এলেই শোধ করে দেব। এই উপকারটা করো আমার, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। শোভা বলিল, আমি তো হ্যান্ড নোটের ব্যবসা করি নে, মহাজনী কারবারও নেই আমার। আমার কাছে এসেছেন টাকা ধার নিতে? বেশ মজার লোক তো আপনি। আপনার কলকাতায় বাড়ি আছে, মর্টগেজ রাখলে যে কোনো জায়গা থেকেই ধার পাবেন। ব্যাংক থেকেই তো ওভারড্রাফট নিতে পারেন। গদাধর দুঃখিতভাবে বলিলেন, সেসব করা তো চলে, কিন্তু তাতে বাজারে ক্রেডিট থাকে না ব্যবসাদারের। ব্যাংকে ওভারড্রাফট নেওয়া চলবে না, বাড়ি বন্ধক দেওয়াও নয়। আছে অনঙ্গর গহনা, তা কি এখন বিক্রি করতে যাব? শোভা নিষ্পৃহভাবে বলিল, কিন্তু আমি সেজন্যে দায়ী নই। আমার কাছে কেন এসেছেন? আপনার বোঝা উচিত ছিল আমার কাছে আসবার আগে যে আমি পোদ্দার নই, টাকা ধারের ব্যবসাও করি নে। তা হোক, তুমি দাও ও টাকাটা, তোমার আছে, খুবই আমার দরকার, উপকার করা হবে। প্রায় ঘণ্টাখানিক ধরিয়া উভয়ের কথাবার্তা চলিল। শোভা কিছুতেই টাকা দিবে না। গদাধরও নাছোড়বান্দা। অবশেষে বহু অনুনয় বিনয়ের পরে শোভা 4,000 টাকা দিতে নিমরাজি গোছের হইল। বাকি টাকা দিতে সে পারিবে না, স্পষ্ট বলিল। গদাধর অন্য যেখান হইতে পারেন সে টাকা জোগাড় করুন। গদাধর বলিলেন, তবে চেকখানা লিখে ফেলো, আমি হ্যান্ড নোট লিখি। সুদ কত লিখব? 12.5%। ওটা 9.5 করে নাও, তুমি তো আর সুদখোর মহাজন নও। উপকার করবার জন্যে তো দিচ্ছ, সুদের লোভে তো দিচ্ছ না। টাকা ধার দিচ্ছি যখন, তখন ন্যায্য সুদ নেব না তো কি? উপকার করছি কে আপনাকে বলেছে? কারো উপকার করার গরজ নেই আমার। 12.5%-এর কমে পারবো না, ওর চেয়েও বেশি সুদ অপরে নেয় না।
গদাধর অগত্যা সেই হিসাবেই হ্যান্ড নোট লিখিয়া চেক লইয়া গেলেন। সেদিন রাত্রে অনঙ্গ স্বামীকে বলিল, হ্যাঁ গা, একটা কথা বলবো, শুনবে? কি? তোমার টাকার দরকার হয়েছে বলছেন ভরমশাই। কত টাকার দরকার? কেন? বলো না কত টাকার। 2000 টাকার। দেবে? আমার গহনা বাঁধা দাও, নয়তো বিক্রি করো, নয়তো 8 টাকা কোথা থেকে পাবে? কিন্তু এত টাকা তোমার দরকার হলো কিসের? সে কথা এখন বলবো না, তবে জেনে রেখো যে ব্যবসার জন্যই দরকার। ভরমশাই জানেন না সে কথা। দেখো, আমি মেয়ে মানুষ, কী বা বুঝি, কিন্তু আমার মনে হয় ভরমশাইকে না জানিয়ে তুমি কোনো ব্যবসাতে নেমো না। অন্তত পরামর্শ করো তার সাথে। পাকা লোক, আর আমাদের বড় হিতৈষী। আমায় না হয় নাই বললে, কিন্তু ওকে জানিও। এই নতুন ব্যবসা, ভরমশাই সেকেলে লোক, উনি আর কিছুই বোঝেন না। থাক, এখন কোনো পরামর্শ করবার সময় নেই কারো সঙ্গে, যথাসময়ে জানতে পারবে। তুমি এখন খেতে দেবে না, বক বক করবে। ধমক খাইয়া অনঙ্গ আর কোনো কথা না বলিয়া স্বামীর ভাত বাড়িতে গেল। স্বামীর চোখে ভালোবাসার দৃষ্টি সে আর বহুদিন হইতেই দেখে না। আগে আগে রাগের কথা বলিলেও স্বামীর চোখে থাকিত প্রেম ও স্নেহের দৃষ্টি। এখন ভালো কথা বলিবার সময়েও সে দৃষ্টির হদিশ পাওয়া যায় না। অনঙ্গ যেন স্বামীর মন হইতে ক্রমশ দূরে সরিয়া যাইতেছে। কেন এমন হইল কিছুতেই সে ভাবিয়া পায় না। পরের মাসে অবস্থা যেন আরও খারাপ হইয়া আসিল। গদাধর প্রায় শেষ রাত্রের দিকে বাড়ি ফেরেন। অনঙ্গ সন্দেহ করিতে লাগিল, গদাধর মাঝে মাঝে সম্পূর্ণ প্রকৃতিস্থ অবস্থায় ফেরেন না। আসিয়াই বিছানায় শুইয়া পড়েন, কারো সাথে কথাও বলেন না। বিছানা হইতে উঠিতেই 10টা বাজিয়া যায়। গদির কাজও নিয়ম মতো দেখাশোনা করেন না। ভরমশাই ইহা লইয়া 2-1বার বলিয়াও বিশেষ কোনো ফল লাভ করিলেন না। শ্রাবণ মাসের দিকে হঠাৎ একদিন গদাধর ব্যস্ত সমস্তভাবে বাড়ি আসিয়া বলিলেন, আমি একবার বাইরে যাচ্ছি, হয়তো কিছু দেরি হতে পারে ফিরতে। খরচাপত্র গদি থেকে আনিয়ে নিও, ভরমশাইকে বলো যদি কখনো দরকার হয়। অনঙ্গ উৎকণ্ঠিত দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিল, কোথায় যাবে? কদিনের জন্যে? এখন হঠাৎ? আছে আছে, দরকার আছে। দরকার না থাকলে কি বলছি? তা তো বুঝলাম, কিন্তু বলতে দোষ কি? বলেই যাও না। তুমি আজকাল আমার কাছে কথা লুকোও, এতে আমার বড় কষ্ট হয়। আমি তোমাকে কখনো বারণ করিনি বা বাধা দিইনি, তবে আমায় বলতে দোষ কি? হবে সে পরে হবে, মেয়ে মানুষের কানে সব কথা তুলতে নেই। অনঙ্গ স্বামীর মেজাজ বুঝিত। বেশি রাগারাগি করিলে তিনি রাগিয়া না খাইয়া বাড়ির বাহির হইয়া যাইবেন। আজকালই যে এমন হইয়াছে তাহা নয়, চিরকাল অনঙ্গ এই রকম দেখিয়া আসিতেছে। তবে পূর্বে অনঙ্গ ইহাতে তত ভয় পাইত না। এখন ভরসাহারা হইয়া পড়িয়াছে। স্বামীর উপর সে জোর যেন সে ক্রমশ হারাইতেছে। গদাধর 1 মাসের মধ্যে বাড়ি আসিলেন না। ভরমশাইকে ব্যবসা সংক্রান্ত চিঠি দিতেন, তাহা হইতে জানা গেল জয়ন্তী পাহাড়ে ভোটান ঘাট নামক স্থানে তিনি আছেন। অনঙ্গ চিঠি দিল খুব শীঘ্র ফিরিবার জন্য অনুরোধ করিয়া। গদাধর লিখিলেন, এখন তিনি কাজে ব্যস্ত, শেষ না করিয়া যাইতে পারিবেন না। অনঙ্গ কাঁদিয়া কাটিয়া আকুল হইল। একদিন পথে হঠাৎ শচীনের সঙ্গে ভরমশাইয়ের দেখা। ভরমশাই শচীনকে গদাধরের ব্যাপার সব বলিলেন। শচীন বলিল, তা আপনারা এত ভাবছেন কেন? সে কোথায় গিয়েছে আমি জানি। কোথায় বলুন? বলতেই হবে। আপনার বৌদিদি ভেবে আকুল হয়েছেন, জানেন তো বলুন। আমার কাছে শুনেছেন তা বলবেন না। সে তার কোম্পানির সঙ্গে শুটিংয়ে গিয়েছে জয়ন্তী পাহাড়ে। পাহাড় ও বনের দৃশ্য তুলতে হবে। ভোটান ঘাটে শুটিং হচ্ছে। সে কি? বুঝলাম না তো, শুটিং কি ব্যাপার? আরে ফিল্ম তৈরি হচ্ছে মশাই, ফিল্ম তৈরি হচ্ছে। গদাধর ফিল্ম কোম্পানি খুলেছে, অনেক টাকা ঢেলেছে। নিজের আছে আর একজন অংশীদার আছে, তাই ওরা গিয়েছে ওখানে। কিছু ভাববেন না, আমার কাছে শুনেছেন, বলবেন না কিন্তু। ভরমশাই শুনিয়া মাথায় হাত দিয়া পড়িলেন। মুনি পাটের গদির ক্যাশ ভাঙিয়া ছবি তৈরির ব্যবসায় লাগিয়াছেন, এ ভালো লক্ষণ নয়। সে নাকি যত নটি লইয়া কারবার, তাহাতে মানুষের চরিত্র ভালো থাকে না, থাকিতে পারে না কখনো।
বউ ঠাকুরুন সতীলক্ষ্মী। এখন দেখা যাইতেছে তাহার আশঙ্কা তবে নিতান্ত অমূলক নয়। অনঙ্গকে তিনি এ কথা কিছুই জানাইলেন না। আরও 2 মাস 2.5 মাস কাটিয়া গেল। গদাধর ফিরিলেন না। এদিকে একদিন গদির ঠিকানায় গদাধরের নামে এক পত্র আসিল। মনিবের নামের পত্র ভর্মশাই খুলিতেন। খুলিয়া দেখিলেন, শোভারানী মিত্র বলিয়া কে একটি মেয়ে তাহার পাওনা 4,000 টাকার জন্য কড়া তাগাদা দিয়াছে। ভর্মশাই বড়ই বিপদে পড়িলেন। কি মেয়েটি? মনিব তাহার নিকট এত টাকা ধার করিতেই বা গেলেন কেন? এসব কথার কোনো মীমাংসাই ভর্মশাই করিতে পারিলেন না। 7-5 ভাবিয়া ঠিক করিলেন মেয়েটির সঙ্গে নিজেই একবার দেখা করিবেন। চিঠিতে ঠিকানা লেখা ছিল। ভর্মশাই একদিন ভয়ে ভয়ে গিয়া দরজায় কড়া নাড়িলেন। চাকর আসিয়া দরজা খুলিয়াই বলিল, ও তুমি আড়তের লোক? ভর্মশাই বলিলেন, হ্যাঁ। মাইজি ওপরে আছেন? এসো। ভর্মশাই কিছু বুঝিতে পারিলেন না। এ চাকরটি কি করিয়া জানিল তিনি আড়তের লোক? উপরে যে ঘরে চাকরটি তাহাকে লইয়া গেল সে ঘরে একটি সুন্দরী মেয়ে চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্য একটি মেয়ের সহিত গল্প করিতেছিল। দেখিয়া ভর্মশাই একটু সংকুচিত হইয়া পড়িলেন। তিনি দরজা হইতে সরিয়া যাইতেছিলেন। মেয়েটি বলিল, কে? ভর্মশাই বিনয়ের সংকোচে গলিয়া বলিলেন, এই আমি। চাকর পিছন হইতে বলিল, আড়তের লোক। মেয়েটি বলিল, ও আড়তের লোক? তা তোমাকে ডেকেছিলাম কেন জানো? এবার ওরকম চাল দিয়েছ কেন? ও চাল তুমি ফেরত নিয়ে যাও। এবার আরও 1 মণ কাটারি ভোগ পাঠিয়ে দিও এখনই, বুঝলে? ভর্মশাই ভয়ে ভয়ে বলিলেন, তিনি চালের আড়ত হইতে আসেন নাই, গদাধর বসুর গদি হইতে আসিয়াছেন। মেয়েটি কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া হাসিয়া ফেলিল। বলিল, তাই নাকি? ও বড্ড ভুল হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না, বসুন আপনি। গদাধর বাবু এখন কোথায়? আগে তিনি ভুটান ঘাট। ও শুটিং হচ্ছে শুনেছিলাম বটে, এখনো ফেরেননি? আগে না। আচ্ছা ঠিকানাটা দিয়ে যান, আপনি একটু চা খাবেন? আগে না, মাপ করবেন মা লক্ষ্মী, আমি চা খাইনি। শুনুন, আপনি আমার চিঠিখানা পড়েছেন তাহলে? নইলে আমার ঠিকানা কোথায় পেলেন? আমার পাওনা টাকাটার ব্যবস্থা করতে হবে। অনেক দিন হলো, 1 মাসের জন্যে নিয়ে আজ 3 মাস। আগে বাবু এলেই তিনি দিয়ে দেবেন। আপনি আর কিছুদিন সময় দিন দয়া করে। আচ্ছা আপনি ভাববেন না, এলে যেন একবার উনি আসেন এখানে, বলবেন তাকে। ভর্মশাই অনেক কিছু ভাবিতে ভাবিতে গদিতে ফিরিলেন। কে এ মেয়েটি? হয়তো ভালো শ্রেণীর মেয়ে নয়, কিন্তু বেশ ভদ্র। যাহাই হোক, ইহার নিকট কর্তা টাকা ধার করিতে গেলেন কেন? বৃদ্ধ তাহাও কিছু ভাবিয়া পাইলেন না। একবার ভাবিলেন বউ ঠাকরুনকে সব খুলিয়া বলিবেন। শেষে ঠিক করিলেন বউ ঠাকরুনকে এখন কোনো কথা না বলাই ভালো হইবে। কি জানি মনিব যদি শুনিয়া চটিয়া যান। ইহার মাসখানেক পরে শোভারানী একদিন হঠাৎ গদাধরকে সিঁড়ি দিয়া উপরে উঠিতে দেখিয়া বিস্মিত হইল। সকালবেলা শোভারানীর প্রাতঃস্নান এখনো সম্পন্ন হয় নাই। আলুথালু চুল, ফিকে নীল রঙের সিল্কের শাড়ি পরনে, হাতে ভোরের খবরের কাগজ। শোভা কিছু বলিবার পূর্বেই গদাধর বলিলেন, এই যে ভালো আছো শোভা? এই ট্রেন থেকে নেমেই তোমার সঙ্গে দেখা করতে এলুম। এখনই বাড়ি যায়নি? আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ নিশ্চয়ই, উত্তর দিতুম, কিন্তু চলে আসবো কলকাতায়। ভাবলুম আর চিঠি দিয়ে কি হবে, দেখাই তো করব। আমার টাকার ব্যবস্থা কি করলেন? টাকার ব্যবস্থা হয়েই রয়েছে, ছবি তোলা হয়ে গেল, এখন চালু হলেই টাকা হাতে আসবে। তার আগে নয়? তার আগে কোথা থেকে হবে বলো? সবই তো বোঝো, কলকাতার বাড়িও মর্টগেজ দিতে হয়েছে, বাকি 12,000 টাকা তুলতে। এখন সব সার্থক হয় যদি ছবি ভালো বিক্রি হয়। ওসব আমি জানি। বেশ লোক দেখছি আপনি, কবে আমার টাকা দেবেন ঠিক বলে যান তো। আর 2 মাস অপেক্ষা করো, তোমার এখন তাড়াতাড়ি টাকার দরকার কি? সুদ আসছে, আসুক না, এও তো ব্যবসা। শোভা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, বেশ মজার কথা বললেন যে, আমার সুদের ব্যবসাতে দরকার নেই।
টাকা কবে দেবেন বলুন? তখন তো বলেননি। এত কথা! টাকা নেবার সময় বলেছিলেন 1 মাসের জন্যে। গদাধর মিনতির সুরে বলিলেন, কিছু মনে করো না শোভা, এই সময় যে কি সময় আমার বুঝে দেখো। ক্যাশে টাকা নেই গদিতে, মিলের নতুন অর্ডার আর নিইনি, এখন পুঁজি যা কিছু সব এতে ফেলেছি। কত দিনের মধ্যে দেবেন? 2 মাস দেরি করতে পারবো না। আচ্ছা, 1টা মাস, এই কথা রইল। এখন তবে আসি, এই কথাটা বলতেই আসা। বেশ আসুন। 2 মাস ছাড়িয়া 3 মাস হইয়া গেল। গদাধর বড় বিপদে পড়িয়া গেলেন। ডিস্ট্রিবিউটার ছবি তৈরি করিতে অগ্রিম অনেকগুলি টাকা দিয়াছে। ছবি বিক্রির প্রথম দিকের টাকাটা তাহারাই লইতে লাগিল। ছবি ভাড়া দেওয়া বা বিক্রয় করার ভার তাদের হাতে। টাকা আসিলে আগে তাহারা নিজেদের প্রাপ্য কাটিয়া লয়। গদাধরের হাতে 1 পয়সাও আসিল না এই 3 মাসের মধ্যে। অথচ পাওনাদাররা দুবেলা তাগাদা শুরু করিল। যে পরিমাণে তাহাদের উৎসাহ অধ্যবসায় তাহারা প্রদর্শন করিতে লাগিল, টাকার তাগিদ দিতে তাহার অর্ধেক পরিমাণ উৎসাহ অধ্যবসায় দেখাইয়া মার্কনি বেতার বার্তা পাঠাইবার কৌশল আবিষ্কার করিয়াছিলেন, বা প্রখ্যাতনামা বার্নার্ড পেলিসি এনামেল করার প্রক্রিয়া উদ্ভাবন করিয়াছিলেন। কিন্তু এরূপ অমানসিক অধ্যবসায় দেখাইয়াও কোনো ফল হইল না। গদাধর কাহাকেও টাকা দিতে পারিলেন না। ছবি বাজারে চলিল না। কাগজে নানা বিরুদ্ধ সমালোচনা হইতে লাগিল। তবুও গোলা দর্শকরা মাস 2 ধরিয়া বিভিন্ন মফস্বলের শহরে ছবিখানা দেখিল। কিন্তু ডিস্ট্রিবিউটারের অগ্রিম টাকা দেওয়া শোধ করিতেই সে টাকা ব্যয় হইল। গদাধরের হাতে যা পড়িল তাহার অনেক বেশি তিনি ঘর হইতে বাহির করিয়াছেন। প্রায় 30,000 টাকা খরচ করিয়া গদাধর পাইলেন 7,000 টাকা। 23,000 টাকার লোকসান। ইতিমধ্যে আরও মুশকিল হইল। পুনরায় একখানা ছবি তোলা হইবে বলিয়া আর্টিস্টদের সঙ্গে যে বাগান বাড়ি ভাড়া লইয়া স্টুডিও খোলা হইয়াছিল, তাহাদের সঙ্গে এবং মেশিন বিক্রেতাদের সঙ্গে 1 বৎসরের কন্ট্রাক্ট করা হইয়াছিল। ছবি তুলিবার দেরি হইতেছে দেখিয়া তাহারা চুক্তিমতো টাকার তাগাদা শুরু করিল। কেহ কেহ অন্যথায় নালিশ করিবার ভয়ও দেখাইল। গদাধর যে 7,000 টাকা পাইয়াছিলেন, তাহার অনেক টাকাই গেল এই দলের মধ্যে কিছু কিছু করিয়া দিয়া তাহাদিগকে আপাতত শান্ত করিতে। শোভার টাকা শোধ দেওয়ার কোনো পন্থাই হইল না। বাজারেও এখন প্রায় 25,000 টাকার দেনা। অঘোরবাবু উপদেশ দিলেন, ইহার একমাত্র প্রতিকার নতুন একখানা ছবি তৈরি করা। আরও টাকা চাই। গদাধর ডিস্ট্রিবিউটারদের সাথে কথা চালাইলেন। তাহারা এ ছবিতে বিশেষ লোকসান খায় নাই। নিজেদের টাকা প্রায় সব উঠাইয়া লইয়াছিল। তাহারা বাকি 30,000 টাকা দিতে রাজি হইল। কিন্তু গদাধরকে 30,000 বাহির করিতেই হইবে। 60,000 টাকার কমে ছবি হইবে না। অঘোরবাবু উৎসাহ দিলেন, ছবি করিতেই হইবে। 2-1খানা ছবি অমন হইয়া থাকে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, দম্পতি উপন্যাসের এই অধ্যায়গুলি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো দম্পতি উপন্যাসের পরবর্তী অধ্যায়গুলি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।